তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমাদের দেওয়া ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে বাসায় চর্চা করে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছো। তোমাদের প্রস্তুতির সহায়ক হিসেবে তোমাদের জন্য আজকে আমি আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের অষ্টম অধ্যায় তথা রসায়ন এবং শক্তি অধ্যায়ের আজকে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে কিভাবে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। এর আগের ক্লাসে আমি তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি দেখিয়েছিলাম বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে কিভাবে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটিয়েছিলাম। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। এই গ্যালভানিক কোষ হচ্ছে এমন একটা কোষ যেই কোষের মধ্যে আমরা বাইরে থেকে বিদ্যুৎ না দিয়ে গ্যালভানিক কোষের ভিতরে যে রাসায়নিক পদার্থগুলো থাকবে সেই পদার্থগুলো থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। তাহলে আজকে আমরা সেই জিনিসটা আলোচনা করি। তোমরা দেখো, বোর্ডে দেখে খেয়াল করো, এখানে একটা আমি গ্যালভানিক কোষ অঙ্কন করেছি। এই গ্যালভানিক কোষ বা ভোল্টার সেল বা ভোল্টার কোষ বা ড্যানিয়েল কোষ বলা হয় এটাকে 1834 সালে বিজ্ঞানী জন ফ্রেডরিক ড্যানিয়েল সর্বপ্রথম এই কোষটি আবিষ্কার করেছেন। সেই জন্য বিজ্ঞানী জন ফ্রেডরিক ড্যানিয়েলের সম্মানার্থে আমরা এই গ্যালভানিক কোষের আরেক নাম হচ্ছে ড্যানিয়েল কোষ। তাহলে দেখো, প্রথমে আমি এই গ্যালভানিক কোষের বা ড্যানিয়েল কোষের বা ভোল্টার কোষের আমরা গঠন নিয়ে আলোচনা করব। এই গঠন হচ্ছে, আমরা এখানে আলাদা আলাদা দুটা পাত্র নিব। পাত্র দুটি হয় চীনামাটির হবে, না হয় কাঁচ পাত্র হবে। বর্তমানে চীনামাটির চেয়ে কাঁচ পাত্রের ব্যবহার সবচেয়ে বেশি। দেখো, এই দুটা পাত্র নিব। এই দুটা পাত্রের মধ্যে আমরা দুটা তড়িৎদ্বার প্রবেশ করাবো, দুটা ধাতব তড়িৎদ্বার প্রবেশ করাবো। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেই কোষটার মধ্যে অর্ধকোষটার মধ্যে যেই পদার্থের ধাতব দণ্ডকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব, ঠিক সেই পদার্থের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা এখানে দিব। যেমন দেখো, এখানে আমি জিঙ্ক দণ্ডকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করেছি এবং দ্রবণের মধ্যে জিঙ্ক সালফেটকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে দিয়েছি। একইভাবে তোমরা দ্বিতীয় অর্ধকোষটার মধ্যে দিকে খেয়াল করো, এখানে আমি কপার দণ্ডকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করেছি এবং কপার সালফেটের দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করেছি। তাহলে তোমরা এই কথাটা মনে রাখবে, ড্যানিয়েল কোষ তথা গ্যালভানিক কোষের মধ্যে আমরা যে ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করব, ঠিক সেই ধাতুর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা এখানে দিব। এবার দেখো, এই ধাতব দণ্ড দুটিকে আমি একটা তার দিয়ে সংযুক্ত করেছি এবং সে তারের এক জায়গায় আমরা একটা বাতি স্থাপন করেছি, ভাল্ব স্থাপন করেছি। আরো দেখো, এই দুটা কোষকে আমরা একটা ইউ আকৃতির নল দ্বারা সংযুক্ত করেছি। এই ইউ আকৃতির নলকে বা একটা সেতু রূপ স্থাপন করেছে। এই ইউ আকৃতির কোষটাই হচ্ছে সেতুটাই হচ্ছে লবণ সেতু। এবার আসো, আমরা এই গ্যালভানিক কোষের গঠন সম্পর্কে যখন জানলাম, এবার আসো আমরা এই গ্যালভানিক কোষ থেকে কিভাবে রাসায়নিক শক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব সেই ক্রিয়া কৌশলটা নিয়ে আলোচনা করি। তোমরা দেখো, এটা হচ্ছে জিঙ্ক দণ্ড আর এটা হচ্ছে কপার দণ্ড। এখানে একই ধাতু আমরা যখন জিঙ্ক ধাতু
এবং কফার ধাতু ব্যবহার করব, তখন তোমাদের যে আমি সক্রিয়তা সিরিজের কথা বলেছি সেই সক্রিয়তা সিরিজের কথা নিশ্চয়ই মনে আছে। সক্রিয়তা সিরিজের অধিক সক্রিয় ধাতুকে আমরা এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করব, আর এর চেয়ে কম সক্রিয় ধাতুকে আমরা এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। তড়িৎ বিশ্লেষক কোষ এবং ড্যানিয়েল কোষের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, তোমাকে যদি বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ এবং ড্যানিয়েল কোষের মধ্যে দুটি পার্থক্য লিখো, তাহলে সেই দুটি পার্থক্যের একটা পার্থক্য তোমরা বলবা যে তড়িৎ বিশ্লেষণ কোষে বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে তড়িৎটা বিশ্লেষণ করা হয়, আর ড্যানিয়েল কোষে রাসায়নিক শক্তি থেকে আমরা বিদ্যুৎটা উৎপন্ন করছি। এবার দেখো আরেকটা পার্থক্য হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা অ্যানোডকে ধনাত্মক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করেছি, আর ড্যানিয়েল কোষে আমরা অ্যানোডকে ঋণাত্মক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব। অর্থাৎ ড্যানিয়েল কোষের মধ্যে ঋণাত্মক তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে দেখো এবার আমরা চলো গ্যালভানিক কোষ তথা ড্যানিয়েল কোষ তথা ভোল্টার কোষের ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করি। প্রথমে এই জিঙ্ক দণ্ডকে আমরা জানি প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। ঠিক এই জিঙ্ক তড়িৎদ্বারটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। জিঙ্কের একটি পরমাণু যখন দুটি ইলেকট্রন ত্যাগ করবে, তখন সে দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ধাতু থেকে একটা জিঙ্ক আয়ন এই দ্রবণের মধ্যে মিশে যাবে। তাহলে এভাবে দেখো এই জিঙ্ক দণ্ড থেকে একটা জিঙ্ক আয়ন তথা ক্যাটায়ন এই দ্রবণের মধ্যে মিশে গেছে। তাহলে দেখো এই জিঙ্ক আয়নটা কিভাবে তৈরি হলো। জিঙ্ক আয়নটা দুটো ইলেকট্রন ত্যাগ করে এই জিঙ্ক 2+ আয়নে পরিণত হইতো, সেই জিনিসটা আমরা এখানে লিখি। অ্যানোডের মধ্যে আমরা জানি জারণ বিক্রিয়া ঘটবে আর ক্যাথোডের মধ্যে ঘটবে বিজারণ বিক্রিয়া। তাহলে অ্যানোড যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন ঘটেছে, তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা অ্যানোডের জারণ বিক্রিয়ার মধ্যে উপস্থাপন করি। তাহলে দেখো জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন গঠন করবে। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া লিখার নিয়ম অনুসারে বিক্রিয়ক বা উৎপাদের মধ্যে যদি একাধিক অংশ থাকে, তাহলে সেই একাধিক অংশগুলোকে আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করি। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন দ্বারা আমরা দুটো ইলেকট্রন ত্যাগ বুঝিয়েছি, তাহলে আমরা সেই বিয়োগ চিহ্ন যুক্ত দুটো ইলেকট্রনকে আমরা যদি এদিকে পক্ষান্ত করি, তাহলে হবে +2 ইলেকট্রন। এবার আমরা একটি রাসায়নিক বিক্রিয়াকে উপস্থাপন করতে পারি। তাহলে দেখো এই জিঙ্ক দণ্ড থেকে দুটো ইলেকট্রন, জিঙ্কের একটি পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন গঠিত হয়েছে। তাহলে সেই জিঙ্ক 2+ আয়নের অংশে দেখো দুটা অংশ রয়েছে, একটা হচ্ছে জিঙ্ক 2+ আয়ন আর একটা হচ্ছে ইলেকট্রন। এই জিঙ্ক 2+ আয়নটা তড়িৎ বিশ্লেষক দ্রবের মধ্যে প্রবেশ করবে এবং যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন কিন্তু জিঙ্ক ধাতু গ্রহণ করবে। এই জিঙ্ক ধাতু দুটো ইলেকট্রন গ্রহণ করবে, আমরা জানি ইলেকট্রন। তাহলে এই জন্য তড়িৎ বিশ্লেষক তথা গ্যালভানিক কোষের মধ্যে অ্যানোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। আমরা তড়িৎ বিশ্লেষক কোষে বলেছিলাম অ্যানোড হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, আর এখানে গ্যালভানিক কোষের মধ্যে অ্যানোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এই সূক্ষ্ম পার্থক্যটা তোমাদের সুবিধার জন্য আমি আবার বলছি, যেহেতু এই জিনিসটা অধিকাংশ ছাত্রছাত্রীরা এই জিনিসটা বুঝতে ভুল করো। তোমাদের ধারণা হয় যে জিঙ্ক পরমাণু যখন ইলেকট্রন ত্যাগ করছে, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ, তখন এখানে এটা নেগেটিভ তড়িৎদ্বার হলো কেন, এটা তো পজিটিভ তড়িৎদ্বার হওয়ার কথা। এবার দেখো এখানে দুইটা অংশ থেকে একটা হচ্ছে জিঙ্ক 2+ আয়ন আর একটা হচ্ছে দুইটা ইলেকট্রন। এবার দেখো এই জিঙ্ক 2+ আয়নটা দ্রবণের মধ্যে মিশে যাবে আর ইলেকট্রন দুটা জিঙ্ক দণ্ড গ্রহণ করবে। এই জিঙ্ক দণ্ড ইলেকট্রন দুটা গ্রহণ করে সে তারের মধ্য দিয়ে এই জায়গায় এসে অপর প্রান্তে প্রবেশ করবে, কফার দণ্ডের মাধ্যমে অপর প্রান্তে প্রবেশ করবে।
তাহলে অপর পাত্রের মধ্যে আমরা জানি কপার সালফেট দ্রবণে রাখা হয়েছে। আর কপার সালফেট দ্রবণের মধ্যে কপার 2+ আয়ন এবং সালফেট 2- আয়নে পূর্বে থেকে বিভাজিত রয়েছে। তাহলে এই পাত্রের মধ্যে, দ্বিতীয় পাত্রের মধ্যে অসংখ্য কপার 2+ আয়ন রয়েছে। এই অসংখ্য কপার 2+ আয়নের আয়ন জিঙ্কের ত্যাগকৃত দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে সেই মুক্ত কপার পরমাণুতে পরিণত হবে। তাহলে দেখো, আমরা জানি ইলেকট্রন গ্রহণ হচ্ছে বিজারণ। তাহলে আমরা জানি গ্যালভানিক কোষে ক্যাথোডে ঘটবে বিজারণ বিক্রিয়া। তাহলে সেই বিজারণ বিক্রিয়াটা লিখি। তাহলে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে কপার 2+ আয়ন সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, দুটো ইলেকট্রন গ্রহণ করে সে মুক্ত কপারে পরিণত হবে। এবার দেখো, এই অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়াকে যখন আমরা একত্রে যুক্ত করব তখন সেই বিক্রিয়াকে আমরা বলবো কোষ বিক্রিয়া। তাহলে দেখে অ্যানোড হচ্ছে জারণ বিক্রিয়া আর ক্যাথোড হচ্ছে বিজারণ বিক্রিয়া। এই জারণ আর বিজারণ যখন একসাথে যুক্ত হবে তখন সেটা হবে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো, এই কোষ বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা দেখো এখানে জিঙ্ক রয়েছে, জিঙ্কে দিলাম প্লাস, এখানে কপার 2+ আছে, কপার 2+ দিলাম। তোমরা দেখো এই দুটো ইলেকট্রন এবং এই দুটো ইলেকট্রন চলে যাবে। তাহলে উভয় সমীকরণের ডান দিকে রয়েছে জিঙ্ক 2+ আয়ন এবং এদিকে রয়েছে কপার। তোমাকে যদি বলা হয় গ্যালভানিক কোষে সংঘটিত জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া সমূহ লেখো, তাহলে তুমি এই বিক্রিয়াগুলো লিখে দেবে। অথবা তোমাকে যদি বলা হয় গ্যালভানিক কোষের অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া সমূহ লিখো, তখনও তুমি এই বিক্রিয়াগুলো লিখে দিতে পারবে। তাহলে দেখো, এই বিক্রিয়াটি প্রতিনিয়ত চলতে থাকবে। তাহলে যখন এই ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে সঞ্চালিত হবে, দুটা করে ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে সঞ্চালিত হবে। আমরা জানি ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন যদি এই দিক থেকে প্রবাহিত হয় তাহলে ঠিক তার বিপরীত দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে। এভাবে আমরা এখানে যে বাতিটা সংযুক্ত করা হবে সেই বাতিটা জ্বলে উঠবে। তাহলে দেখো, এই ড্যানিয়েল কোষের মধ্যে এবার আমরা রাসায়নিক শক্তিকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারছি। তবে তাহলে দেখো, এই বিদ্যুৎ উৎপাদন কিন্তু দীর্ঘক্ষণ চলবে না, কারণ এই অ্যানোড ততক্ষণ পর্যন্ত সেই দুটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের মধ্যে ক্যাটায়ন দান করবে যতক্ষণ পর্যন্ত তার সমপরিমাণ অ্যানায়ন এই দ্রবণের মধ্যে থাকবে। এভাবে অ্যানোড জিঙ্ক 2+ আয়ন যত ইলেকট্রন ত্যাগ করবে, অ্যানোডের মধ্যে অবস্থিত জিঙ্ক পরমাণু যত ইলেকট্রন ত্যাগ করবে ততই দ্রবণের মধ্যে ক্যাটায়নের সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে দেখো, এই প্রথম কোষের মধ্যে ক্যাটায়ন বেশি, তাহলে ক্যাটায়নের সংখ্যা বৃদ্ধি পাবে, ক্যাটায়ন বেশি থাকবে। জিঙ্ক যে দুটো ইলেকট্রন ত্যাগ করবে সেই দুটো ইলেকট্রন তারের মধ্য দিয়ে যখন দ্বিতীয় প্রান্তে প্রবেশ করবে সেই দ্বিতীয় প্রান্তের মধ্যে অবস্থিত ক্যাটায়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে সে মুক্ত ধাতুতে পরিণত হবে। তাহলে দ্বিতীয় পাত্রের মধ্যে ক্যাটায়ন কম, ক্যাটায়ন কমে যাচ্ছে, তথা ক্যাটায়ন কম। আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা যদি সমান না থাকে তাহলে সেখানে আর ক্যাটায়ন উৎপন্ন হবে না। তাহলে এভাবে হঠাৎ করে বিদ্যুৎ উৎপন্ন বন্ধ হয়ে যাবে। তাহলে এই বিদ্যুৎ উৎপন্ন যাতে বন্ধ না হয় তথা দ্রবণের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের পরিমাণ সমান রাখার জন্য
আমরা একটা লবণ সেতু ব্যবহার করব। তাহলে এই লবণ সেতু কি জন্য ব্যবহার করা হয়? এই লবণ সেতু ব্যবহার করব উভয় পাত্রের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার অনুপাতটা সমান রাখার জন্য। দেখো, এই লবণ সেতু হচ্ছে একটি উল্টা আকৃতির নলকে আমরা লবণ সেতু হিসেবে ব্যবহার করব। এই নলের ভিতরে আমরা পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট লবণ দিব। লবণ সেতুর উভয় প্রান্তে তুলা দিয়ে আটকে দিব, তুলা দিয়ে আটকিয়ে দেব। তাহলে আমি যদি এখানে পটাশিয়াম ক্লোরাইডকে লবণ হিসেবে ব্যবহার করি, তাহলে সেই পটাশিয়াম ক্লোরাইডটা লবণের মধ্যে পটাশিয়াম ক্যাটায়ন থাকবে এবং ক্লোরাইড অ্যানায়ন হিসেবে থাকবে। তাহলে দেখো, যে পাত্রের মধ্যে ক্যাটায়নের সংখ্যা বেশি, অ্যানায়নের সংখ্যা কম, লবণ সেতু থেকে সেই পাত্রের মধ্যে অ্যানায়ন এসে ঠিক সমপরিমাণ অ্যানায়ন লবণ সেতু থেকে ওই পাত্রে এসে আয়নদের সমতা রক্ষা করবে। ঠিক একইভাবে দ্বিতীয় পাত্রে যেহেতু ক্যাটায়নের সংখ্যা কম, তাই লবণ সেতু থেকে সেই সমপরিমাণ ক্যাটায়ন এসে আয়নদের সমতা রক্ষা করবে। এইভাবে আয়নদের সমতা যদি পুনরায় রক্ষিত হয়, তাহলে সেই বিক্রিয়াটা আবার সচল হবে, আবার বিক্রিয়াটা চলতে থাকবে। আবার বিক্রিয়া চলতে থাকলে এখানে আবার বিদ্যুৎ উৎপন্ন হবে। তাহলে দেখো, এই লবণ সেতুর কাজটাই হচ্ছে উভয় কোষের মধ্যে আয়নদের সমতা রক্ষা করা। পরীক্ষায় তোমাকে এই প্রশ্নটা অসংখ্যবার আসে, গ্যালভানিক কোষ তথা ড্যানিয়েল কোষ তথা ভোল্টার কোষে লবণ সেতুর কাজ কি বা লবণ সেতু কেন ব্যবহার করা হয়? তোমরা বলবা, উভয় পাত্রে যখন ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কমে যায়, তখন লবণ সেতু থেকে ঠিক একই পরিমাণ ক্যাটায়ন এবং অ্যানায়ন এসে উভয় পাত্রের আয়নের সমতা রক্ষা করাই হচ্ছে লবণ সেতুর কাজ। তাহলে দেখো, আমরা ড্যানিয়েল কোষের বা গ্যালভানিক কোষের গঠন নিয়ে আলোচনা করেছি। এই গ্যালভানিক কোষের ক্রিয়া কৌশল নিয়ে আলোচনা করেছি এবং সেই গ্যালভানিক কোষের মধ্যে যখন একটা পর্যায়ে গিয়ে বিদ্যুৎটা থেমে যায়, তখন সেখানে যে লবণ সেতু দেওয়া হয় সেই লবণ সেতুর ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আর শুরুতে আমি তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকে আমি যে আলোচনাগুলো করেছি, তোমরা যদি সবগুলো আলোচনা বুঝে থাকো, তাহলে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। তোমাদেরকে আজকের ক্লাসটা যেহেতু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ক্লাস, তাই আজকের ক্লাসটা বাসায় অধিকতর চর্চা করার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।